পড়ছিলাম নবরূপা, কলমে অনামিকা তাহসিন রোজা, পর্ব সংখ্যা ২৮। সকাল সকাল ঘুম থেকে উঠে রীতিমতো অবাক না হয়ে পারল না ইরফান। বিছানার পাশটা এখনো ফাঁকা। মেয়েটা সত্যি সত্যি সারা রাতে ঘরে আসেনি আর। চিন্তা করতে করতেই উঠে বসলো ইরফান। আরও বেশি অবাক হলো আয়রন করা শার্ট প্যান্ট বিছানার একপাশে সাইড করে রাখা আছে দেখে। এত সকাল সকাল কলেজ যাওয়ার জন্য জামা কাপড় কেন গুছিয়েছে নিহারিকা তা বুঝতে পারল না ইরফান। সে ঘুমো ঘুমো চোখ নিয়ে ফ্রেশ হয়ে এলো। নিচে গিয়ে দেখলো আয়েশা বেগম ব্যস্ত হাতে খাওয়ার টেবিল সাজিয়ে রাখছেন। সহায়তা করছে ইনায়াকে কোলে নেয়া ইয়াশা। ইরফান ভ্রু কুঁচকে আশেপাশে তাকিয়ে খুঁজলো নিহারিকাকে। কি আশ্চর্য, কোথায় গেল মেয়েটা? ভাবান্তর না হয়েই সে সোফাতে বসে পড়ল। ইরফানকে দেখে ইয়াশা এবারে চেঁচালো, ভাইয়া কলেজ যাবে না? দ্রুত খেতে এসো। ইরফান মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝালো। এগিয়ে গিয়ে ইনায়াকে কোলে নিল। সদ্য ঘুম থেকে ওঠা মেয়েটাকে আদর করে দিতে দিতে ইয়াশাকে ফিসফিস করে বলল, তোর ভাবি কই? ইয়াশা দুদিকে মাথা ঝাঁকিয়ে বলল, জানি না তো। আমি তো ভাবলাম ঘুম থেকে ওঠেইনি, দেখিনি এখনো। ইয়াশার উচ্চস্বর শুনে ইরফান চোখ রাঙালো, কিন্তু আয়েশা বেগম শুনতে পেলেন। কথাটা পুরোপুরি না বুঝে জিজ্ঞেস করলেন, কি বললি ইয়াশা? ইয়াশার পায়ে লাথি মেরে ইরফান তড়িঘড়ি করে বলল, না মা, কিছু না। ইয়াশা নাক মুখ কুঁচকে তাকালো। বউয়ের খোঁজ জানতে এসেছে, এতে এত লজ্জা পাওয়ার কি আছে? আয়েশা বেগম এরই মাঝে গরম কফির কাপটা ইরফানের হাতে দিলেন। বললেন, দুপুরে বাড়িতেই খাবি নাকি বাইরে থেকে খেয়ে আসবি? ইরফান বেশ ইতস্তত করে তাকালো। মূলত নিহারিকা রান্না শুরু করার পর থেকে ইরফান তো কখনো বাইরে খায়নি। তবে আয়েশা বেগম আজ কেন জিজ্ঞেস করছে বোঝা গেল না। ইরফান তবুও বলল, বাড়িতেই খাবো তো। আয়েশা বেগম মাথা নেড়ে বললেন, ঠিক আছে। ইয়াশা, দে ইনায়াকে আমায় দে। তুই গিয়ে ইরফানের ঘরটা গুছিয়ে দিয়ে আয় যা। ইরফান কফির কাপটা ঠোঁটে টেনে নিতে চাইছিল শুধু। আয়েশা বেগমের কথা শুনে অবাক হয়ে বলেই বসল, না, ও কেন করবে? নিহা করে দেবে তো। আয়েশা বেগম নাক মুখ কুঁচকে তাকালেন ছেলের দিকে। হাসতে হাসতে বললেন, হ্যাঁ, তোর নিহা তো এখন বাপের বাড়ি থেকে উড়ে এসে গুছিয়ে দিয়ে যাবে, তাই না? ইরফান চোখ বড় করে তাকালো। অস্পষ্ট স্বরে বলল, মানে? ইয়াশাও চোখ পিটপিট করে তাকিয়ে বলল, ভাবি বাপের বাড়ি গেছে? কখন, কোথায়, কিভাবে, কেন? আয়েশা বেগম বিরক্তিতে শব্দ করে ইয়াশার মাথায় গাঁটটা মারলেন। এরপর ছেলেকে এমন থম মেরে থাকতে দেখে জিজ্ঞেস করলেন, কিরে, অমন করে তাকিয়ে আছিস কেন? ও নাকি তোকে গতকাল রাতেই বলেছে? হাতে থাকা কফির কাপটা ধীরে ধীরে নামিয়ে রাখলো ইরফান। পরিস্থিতি বোঝার চেষ্টা করে চুপ রইল। আয়েশা বেগম নিজেই বললেন, আমায় গতকাল দুপুরেই বলেছিল যে বাপের বাড়ি থেকে ঘুরে আসতে চায়। আমি বলেছি আমার ছেলে পারমিশন দিলে চলে যেও। ও তো সকালে উঠে সব গোছগাছ করে আমার ঘরে গিয়ে বলল যে তোকে রাতেই বলেছে, আর তুই নাকি বিজি থাকবি, তাই যেন ও একা চলে যায়। ইরফানের দৃষ্টি স্থির হলো। কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে থেকে সে বোঝার চেষ্টা করলো কি হয়ে গিয়েছে আর কি হচ্ছে। আর যাই হোক না কেন, নিহারিকার মতো একজন সাহসী ম্যাচিউরড মেয়ে যে এমন একটা কাজ করবে তা মাথাতেও আনেনি ইরফান। অকারণে গত সন্ধ্যা থেকে মুখ অন্ধকার করে রেখে সকালে তাকে কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে গেল। এতটা সাহস, এতটা আত্মবিশ্বাস! মনে মনে ক্ষোভ সৃষ্টি হলো ইরফানের। নিহারিকা নিতান্তই বাচ্চা মন একটা কাজ করেছে বলে সে মনে করলো। এমনকি এটাও বুঝলো কিভাবে আয়েশা বেগমকে মিথ্যে বলে নিহারিকা চলে গেছে। বিষয়টা খুবই খারাপ লাগলো ইরফানের। রাগে ক্ষোভে অভিমানে ইরফান দীর্ঘশ্বাস ফেলে কফিতে চুমুক দিয়ে মাথা নেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি আজ বিজি থাকবো অনেক, দুপুরে খেতে আসবো না মা। বলে ইরফান ইয়াশার দিকে তাকিয়ে বলল, ইনায়াকে দেখে রাখিস একটু। জানি তোর পড়াশোনায় ডিস্টার্ব হবে, তাও একটু রাখিস। কলেজ থেকে এসে আমাকে দিয়ে দিস। ইয়াশা নিজেও অবাক হয়েছে। পরিস্থিতি সে একটু হলেও আঁচ করতে পেরেছে। আর ইরফানের গলার স্বর শুনেও নিশ্চিত হতে পারছে দুজনের নিদারুণ ঝামেলা হয়েছে। সে এবারে মুখ ভেঙচিয়ে বলল, ইনায় আমার পড়াশোনায় ডিস্টার্ব করে না, আমি ওকে সারা জীবনই দেখে রাখতে পারবো। তুমি নিজের চরকায় তেল দাও। ইরফান আর এক মুহূর্ত বসে থাকলো না। কফির কাপটা টেবিলে রেখে উঠে দাঁড়ালো। মুখের রং গাঢ় হয়ে গেছে, চোখ দুটো কেমন কঠিন ঠান্ডা। দ্রুত পায়ে সে নিজের ঘরের দিকে উঠে গেল। ঘরে ঢুকেই দরজাটা ঠাস করে বন্ধ করলো। শব্দটা একটু বেশি জোরেই হয়ে গেল, তার ভেতরের অস্থিরতার মতো। চারদিকে চোখ বোলালো সে। সব কিছু গোছানো, অস্বাভাবিকভাবে গোছানো। বিছানার চাদর টান টান করে বেছানো, জামা কাপড় আয়রন করে রাখা, টেবিল পরিষ্কার, যেন কেউ খুব হিসেব করে খুব সচেতনভাবে সব রেখে গেছে।
ইরফানের বুকের ভেতরটা হঠাৎ কেমন মোচড় দিয়ে উঠল। এভাবে যায় কেউ? কি কারণে নিহারিকা এমন করলো? কি কারণে? কোনো কারণও তো দেখিয়ে দিয়ে যায়নি সে। এমন তো না যে ইরফান জানার চেষ্টা করেনি। গত রাতে সে সর্বোচ্চ চেষ্টা করেছে নিহারিকার সাথে কথা বলার। তাহলে কেন নিহারিকা নিজের ব্যক্তিত্ব ভুলে গিয়ে অকারণে অযৌক্তিক রাগ দেখিয়ে চলে গেল? কেন? এসব ভাবতে ভাবতে ইরফান ধীরে ধীরে বিছানায় বসে পড়ল। তারপর হঠাৎই বিরক্তিতে উঠে দাঁড়িয়ে এদিক ওদিক হাঁটতে শুরু করলো। মাথার ভেতর একের পর এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। নিহারিকা কিছু না বলে চলে গেল কেন? রাতে তো একবারও কিছু বলেনি, কোনো ঝগড়াও হয়নি। তবুও নিজের থেকেই দূরত্ব তৈরি করেছে নিহারিকা। তার চোখে হঠাৎ সেই গতরাতের দৃশ্যগুলো ভেসে উঠল। নিহারিকার অদ্ভুত নীরবতা, চোখ এড়িয়ে চলা, কেমন যেন দূরে দূরে থাকা। তখন গুরুত্ব দেয়নি সে। এখন সব কিছু একসাথে মাথায় আঘাত করছে। তার চোয়াল শক্ত হয়ে গেল। এত বড় সিদ্ধান্ত একবার বলার প্রয়োজনও মনে হলো না। তার গলায় রাগ জমে উঠল। ইনায়ের কথা চিন্তা না করে নিহারিকা কিভাবে চলে যেতে পারলো এটাও ভেবে পেল না ইরফান। মেয়েটা কি ভেবে দেখেনি সে চলে গেলে ইনায়াকে কে দেখবে? এই তার ভালোবাসা, এই তার সন্তানের প্রতি মায়া। ওই ছোট্ট বাচ্চাটা সারাদিন কাকে খুঁজবে? ইরফান চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য। বাঁকা হাসল সে। কপালে হাত বুলিয়ে দীর্ঘশ্বাস ফেলল। ভেবে দেখল, আজ যদি ইনায়া নিহারিকার নিজের সন্তান হতো তবে কি সে এভাবে ইনায়াকে রেখে যেতে পারত? ওহো, কখনোই না। বরং নিয়ে যেত। কিন্তু নিহারিকা ইনায়াকে আপন ভাবেনি, তাই ছুঁড়ে ফেলে রেখে গেছে। একবারও ভাবেনি কি হবে। ইরফান মনে মনে বিড়বিড় করল, স্বার্থপর। এই জায়গাটাতেই তার ভেতরের ক্ষোভটা সবচেয়ে বেশি জ্বলে উঠল। ভেতরে অদ্ভুত একটা খালি খালি অনুভূতি তৈরি হচ্ছে, কিন্তু সে সেটা স্বীকার করল না, বরং রাগটা আরও বাড়িয়ে দিল নিজেই। নিহারিকার এই আচরণকে বাচ্চামি নয়, দায়িত্বজ্ঞানহীনতা বলে সম্বোধন করল। সে বিড়বিড় করে উঠল, এতটা ইম্যাচিওর হতে পারে কেউ? তার মনে হলো নিহারিকা তাকে অবহেলা করছে, তার জায়গাটাকে গুরুত্ব দেয়নি। সে হঠাৎই আলমারির দরজা জোরে বন্ধ করলো। নিহারিকার গুছিয়ে দেওয়া যাওয়া কাপড়গুলো ছুঁড়ে ফেলে বলল, ঠিক আছে, চলে গেছো, ওখানেই থাকো। আমি কোনো অন্যায় করিনি তোমার সাথে, তাই সেখানে গিয়ে তোমায় মানিয়ে নিয়ে আসারও প্রশ্নই ওঠে না। যা খুশি করো, ইডিয়েট। তার চোখ দুটো এবার পুরোপুরি শক্ত হয়ে গেল। একটা স্পষ্ট সিদ্ধান্ত নিয়ে ফেলল সে। নিজে যখন এতটা সাহস করে চলে গেছো তখন নিজেই ফিরে আসবে। তার বুকের ভেতরটা আবারও কেমন অস্থির হয়ে উঠল, কিন্তু সে সেটাকে রাগের আড়ালে চেপে ফেলল। ইরফান নিজেকেই বোঝালো সে কারো পেছনে ঘোরে না। সে যেহেতু নিহারিকার সাথে কোনো রকম অন্যায় করেনি, তার দিক থেকে যেহেতু কোনো রকম খুঁত ছিল না, নিহারিকা নিতান্তই বাচ্চামো করে অকারণে অযৌক্তিক রাগ দেখিয়ে এমন একটা অদ্ভুত আচরণ করছে, তাই সেও আর নিহারিকার জন্য পাগলামি করবে না। মেয়েটা যদি আশা করে থাকে ইরফান তাকে নিতে তার বাপের বাড়ি যাবে, তাহলে এটা ভুল। ইরফান মনে মনে কঠিন সিদ্ধান্ত নিয়ে নিল, সে মোটেই নিহারিকাকে ফিরিয়ে আনতে যাবে না। কিন্তু সত্যিটা হলো, তার মাথার ভেতর বারবার একই প্রশ্ন ঘুরছে, কেন গেল ও? আর সেই প্রশ্নের উত্তর না পেয়ে তার রাগটা আরও তীব্র হয়ে উঠল। সে শেষবারের মতো ঘরটা চারদিকে তাকালো। এই ঘরেই তো ছিল নিহারিকা, এই ঘরেই গতকাল পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। আজ হঠাৎ সবকিছু এত ফাঁকা লাগছে কেন? ইরফান মুখ ফিরিয়ে নিল। এই অনুভূতিটা সে মানতে চাইল না। দৃঢ় গলায় নিজেকেই বলল, না, আমি যাব না, একদমই না। তার সিদ্ধান্ত পাথরের মতো শক্ত হয়ে গেল। নিহারিকা নিজে না আসা পর্যন্ত সে এক পাও এগোবে না। বিয়ের পর এটা দ্বিতীয়বার যখন নিহারিকা তার বাপের বাড়িতে এসেছে। রাবেয়া বানু রীতিমতো কাঁপতে কাঁপতে নিহারিকার কাছে ইরফানকে কালো জাদুর হাত থেকে বাঁচানোর ঘটনাগুলো শুনছে। ভয়ে এখনো মাথা ঘুরছে ভদ্রমহিলার। নাইমুল ইসলাম সব শুনে মেয়ের সাহসের জন্য বাহবা দিচ্ছেন এবং জানিয়েছেন যত দ্রুত সম্ভব জামাইকে বাসায় ডেকে আনতে। নিহারিকা শুধু হেসেছে, কিছু বলেনি। রাবেয়া বানু চা বানানো শেষ হলে দুটো কাপ নিয়ে নিহারিকার রুমে এলেন। বসতে বসতে বললেন, তুই একা কেন এলি বোকামে? নানুমণিকে আনতে পারতি। নিহারিকা বিছানায় হেলান দিয়ে শুয়েছিল। কথাটা শুনে বলে, ইনায়া, হ্যাঁ, আনতে চেয়েছিলাম মা, পরে ইতস্তত বোধ করলাম। এভাবে নিয়ে আসলে যদি আমার শাশুড়ি আপত্তি করতো, আর তাছাড়া আমি তো আর এখানে ঘুরতে আসিনি। রাবেয়া বানু মুখ কুঁচকালেন। তবুও বাপু, তুই জামাইকেও আনিসনি, নানুমণিকেও আনিসনি, এটা কেমন কথা? হ্যাঁ, অন্তত ইনায়াকে আনাটা তোর দায়িত্ব, তুই ওর মা না? নিহারিকা কাতর মুখে তাকিয়ে রইল।
সে অবশ্যই আনতো ইনায়াকে, কিন্তু ইরফানের ভয় পাচ্ছিল সে। এমনিতেই পালিয়ে এসেছে, ইনায়াকে নিয়ে এলে ইরফান নিশ্চয়ই বকাবকি করতো, রাগারাগি করতো। এমনও বলতে পারতো, কার অনুমতি নিয়ে তুমি আমার সন্তানকে নিয়ে গেছো। অমন ভয়ানক কথা শুনলে নিহারিকা মরেই যাবে। তাই সে আনেনি। নিহারিকার ভীষণ মন খারাপ হলো। ঘড়ির কাঁটা 12টা পার করেছে। ইরফান তো এতক্ষণে কলেজে চলে গেছে। লোকটা কি আমায় খোঁজেনি? আমায় না দেখে কিছু বলেনি, একটা কলও তো দিল না। অদ্ভুত হলেও সত্য, নিহারিকা সকালে আসার পর থেকে ফোনের দিকে তাকিয়ে বসে আছে। সে আশা করে ইরফান তাকে কল করে বকাবকি করবে, ফিরে যেতে বলবে। কিন্তু ইরফান কল করলো না। গতরাতে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরেও পিছু এসে ফিরিয়ে নেয়নি। দুটোর সময়ই অভিমান হয়েছে নিহারিকার। মানুষটা একটু বেশিই নিরামিষ হয়ে গেছে না? কান্না পেল মেয়েটার। দুপুর হয়ে গেছে। ইরফান নিশ্চয়ই জেনেছে সব, তবুও একটাবার কলও করলো না। তবে কি তাকে নিতেও আসবে না? হুট করে নিহারিকার ভেতর এক সত্তা যেন বলছে, ইরফান কেন নিতে আসবে আমায়? আমার আচরণ তো অযৌক্তিক। সে কেন? আমি তো নিজেও জানি না আমি কেন এমন করছি। কেন ইরফানের থেকে দূরত্ব নিতে ইচ্ছে করছে, কেন অভিমান করতে ইচ্ছে করছে, আমি তো তাও জানি না। তাকেও জানাইনি। তাহলে ইরফান কেনই বা আসবে? আমি কেন এত কিছু আশা করছি? এত আশা আল্লাহ তো মানায় না আমায়, তাই না? তার ভাবনা চিন্তার মাঝে ফোনটা টুং করে বেজে উঠল। তড়িঘড়ি করে ফোন হাতে নিল নিহারিকা। না, কল আসেনি। তবে একটা মেসেজ এসেছে ইরফানের থেকে। অনেক উৎফুল্লিত হয়ে নিহারিকা মেসেজটা ওপেন করলো, যেখানে লেখা, তোমার মতো একজন দৃঢ়চিত্তের আত্মবিশ্বাসী মেয়ের কাছে এমন অযৌক্তিক আচরণ আশা করিনি। অত্যন্ত নিরাশ হলাম। আমার মেয়েকে আমি যোগ্য মা মনে হয় এনে দিতে পারিনি নিহারিকা। আমি তার জন্য এমন মা চাইনি যে কিনা তাকে ফেলে চলে যেতে দুবার ভাবে না, এক রাতের মধ্যে হারিয়ে যায়। মা হওয়া আসলেই কঠিন কাজ, তাই না? স্তব্ধ হয়ে বসে রইল নিহারিকা। মেসেজটা 10 বারেরও বেশি পড়ল, আবারও পড়ল, বারবার পড়তেই থাকলো, যতক্ষণ না পর্যন্ত ফোনের স্ক্রিনে চোখের পানি টপ টপ করে পড়ে। কিন্তু চোখের পানি মোছার আগেই আবারও আরেকটা বার্তা এলো, তোমার ঘোরাঘুরি শেষ করে ফিরে আসলে দয়া করে আগে আমার সাথে বিষয়টা খোলাসা করবে তুমি। দোটা না ভালো লাগছে না আর। হয় পরিষ্কার করে নিজের সমস্যার কথা বলবে, আর না হয় ওখানেই থাকো। আসার দরকার নেই। মোটেই আশা করবে না যে আমি তোমায় নিতে যাব। মেসেজটা পড়া শেষ হওয়ার পরও কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল নিহারিকা, যেন শব্দগুলো এখনও বদলে যাবে, অন্য কিছু হয়ে যাবে। কিন্তু না, একই কথাগুলো, একই কঠিন ঠান্ডা বাক্য। তার আঙুলগুলো কেঁপে উঠল। পরের মুহূর্তে ফোনটা হাত থেকে পিছলে পড়ে গেল বিছানার উপর। একটা হালকা শব্দ হলো, কিন্তু সেই শব্দটাও যেন তার কানে পৌঁছালো না। নিহারিকা স্থির হয়ে বসে রইল। চোখ বড় বড় হয়ে আছে, ঠোঁট হালকা ফাঁকা, কোনো শব্দ বের হচ্ছে না। তার বুকের ভেতরটা হঠাৎ খুব জোরে ধকধক করতে শুরু করলো। ইরফান এটা কি বলল? তার নিঃশ্বাস আটকে আসছে। এটা কি সত্যি? ইরফান এমনভাবে কথা বলল, যে মানুষটা এতদিন ধরে কখনো তার সাথে কড়া গলায় কথা বলেনি, যে মানুষটা রেগে গেলেও নিজেকে সামলে নেয়, সেই মানুষটাই আজ এভাবে। নিহারিকার মাথা ঝিমঝিম করতে লাগলো। সে চেষ্টা করলো পুরো কথাগুলো বুঝতে। যোগ্য মা না, মেয়েকে ফেলে চলে যাওয়া, থাকো ওখানে। প্রতিটা শব্দ যেন ছুরির মতো বিঁধতে লাগলো বুকের ভেতর। নিহারিকার গলা শুকিয়ে গেল। সে নিজেই বুঝতে পারছে না সে ভুল করেছে নাকি শুধু কষ্টই পেয়েছিল। কিন্তু ইরফান তো সেটা জানেই না। এই কথাটাই তাকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দিল। ইরফান কিছুই জানে না, সে শুধু তার কাজটা দেখছে আর সেই অনুযায়ী বিচার করছে। নিহারিকার বুকটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। তার মনে হলো সব কিছু হাতের বাইরে চলে যাচ্ছে। সে তো শুধু একটু দূরে সরে দাঁড়াতে চেয়েছিল, নিজেকে বুঝতে, নিজের অনুভূতিটাকে সামলাতে। কিন্তু সেটা কি এত বড় অপরাধ হয়ে গেল? তার চোখ বেয়ে টুপটাপ করে পানি পড়তে লাগলো। সে কাপা হাতে মুখ ঢেকে ফেলল। আমি তো ইনায়াকে ফেলে যেতে চাইনি। গলাটা ভেঙে গেল তার। আমি তো শুধু কথাটা শেষ করতে পারল না, কারণ সে নিজেই জানে না সে আসলে কি করতে চেয়েছিল। এই প্রথমবার নিহারিকা ভয় পেল, ভীষণ ভয়। ইরফান রাগ করেছে এটা না, ইরফান তাকে ভুল বুঝেছে, এটাই তাকে ভেতর থেকে কাঁপিয়ে দিচ্ছে। যদি সে সত্যিই মনে করে নিহারিকা ভালো মানা, যদি সে সত্যিই ভাবে সে দায়িত্বজ্ঞানহীন, তার বুকটা হঠাৎ ভারী হয়ে উঠল। যদি সে আমাকে আর না চায়, এই ভাবনাটা মাথায় আসতেই তার নিঃশ্বাস কেঁপে উঠল।
ঝট করে ফোনটা তুলে নিল আবার নিহারিকা। স্ক্রিন ঝাপসা হয়ে আছে চোখের পানিতে। সে আবার মেসেজটা পড়ল। প্রতিটা লাইন আবার আবার যেন নিজেকে শাস্তি দিচ্ছে। তার ঠোঁট কাঁপতে লাগলো। আমি কি করে এমন করে ফেললাম? মাথা নিচু করে বসে রইল সে। চারপাশে সব স্বাভাবিক, কিন্তু তার ভেতরে যেন ঝড় বইছে। সে বুঝতেই পারছে না একটা ছোট্ট অভিমান কিভাবে এত বড় দূরত্ব হয়ে গেল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, সে জানে না এই দূরত্বটা সে আর আগের মতো করে ফিরিয়ে আনতে পারবে কিনা। নিহারিকা আর নিজেকে ধরে রাখতে পারল না। হাত দুটো কাঁপতে কাঁপতে মুখে চেপে ধরল। চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে যেন। ধীরে ধীরে মাথা নাড়িয়ে বিড়বিড় করে উঠল সে। আমি তো শুধু মা হতে যাইনি, আমি তো স্ত্রী হতেও গিয়েছিলাম। আমি কি শুধু ইনায়ের দেখাশোনার জন্যই গিয়েছিলাম? শুধু একটা দায়িত্ব, একটা ভূমিকা হয়ে থাকার জন্য? আমি তো ভেবেছিলাম আমি আপনার জীবনে একটু জায়গা পাবো, কিন্তু আপনি কি কখনো আমাকে সেই জায়গাটা দিলেন? আপনি আগেই বলে দিয়েছেন ভালোবাসেন না। তাহলে আমি কি ছিলাম আপনার কাছে? একটা প্রয়োজন, একটা দায়িত্ব, নাকি শুধু আপনার মেয়ের জন্য একজন মানুষ? আমি তো চেয়েছিলাম আপনি শুধু একবার আমায় আপন করে দেখেন। আপনার চোখে আমি কি কখনো আপনার স্ত্রী ছিলাম? আমি চেষ্টা করেছি, সব দিয়েছি, নিজের সবটুকু। অথচ একটা ভুলেই আপনি আমাকে এমনভাবে বিচার করলেন। আমি তো পালিয়ে যাইনি, আমি তো শুধু একটু দূরে গিয়েছিলাম, নিজেকে সামলাতে, নিজেকে বুঝতে। একটা দীর্ঘ কষ্টভরা নিঃশ্বাস বেরিয়ে এলো নিহারিকার বুক থেকে। বিড়বিড় করল সে, কিন্তু আপনিও একবারও জানতে চাইলেন না কেন? এই প্রশ্নটার পর সে একদম চুপ হয়ে গেল, শুধু কাঁদছে। তার ভেতরে একটা সত্যি খুব ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। সে শুধু ভালোবেসে ফেলেনি, সে প্রত্যাশাও করে ফেলেছে। আর সেই প্রত্যাশা ভেঙে যাওয়ার শব্দটাই এখন তার বুকের ভেতর প্রতিধ্বনি হয়ে বাজছে।